আচ্ছা, তাহলে আজকে আমরা জিরো লাস্ট ক্লাস করব। এখানে আজকে আমরা দেখার চেষ্টা করব মেক অ্যান এক্সপেন্স ক্লেইম, তারপরে হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন, তারপর হইতেছে লোন অ্যামোর্টাইজেশন, তারপরে হইতেছে বাজেট, তারপরে হাউ টু কানেক্ট জিরো উইথ হাবডক, আর হচ্ছে জার্নাল এন্ট্রি। আর একটা আমরা দেখার চেষ্টা করব, সেটা হইতেছে পেরোল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। পেরোল, জার্নাল। আচ্ছা, এই কয়টা টপিক আমরা আজকে আলোচনার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা চলে যাই হচ্ছে আমাদের মেক অ্যান এক্সপেন্স ক্লেইম। আচ্ছা, এক্সপেন্স ক্লেইম জিনিসটা বলতে আমরা কি বুঝবো? এক্সপেন্স ক্লেইম এই জিনিসটা কোথায় আছে, কেউ বলতে পারবেন? এক্সপেন্স ক্লেইম। হুম, এক্সপেন্স ক্লেইম কোথায় আছে? বা এক্সপেন্স ক্লেইম বলতে কি বোঝায়? না, এক্সপেন্স ক্লেম, এক্সপেন্স ক্লেমটা হইতেছে আপনি ধরেন অফিসের কাজে বাইরে গেছেন, কোনো কারণে বাইরে গেছেন, সেখানে একটা খরচ করে ফেলছেন, খরচ করে আসছেন, সেই খরচটা এসে আপনি অফিসে কি একটা বিল জমা দেন, সেই বিলের টাকাটা আপনি নেন, সেটাকে বলা হইতেছে এক্সপেন্স ক্লেম। মানে হুম, ওই রিইম্বার্সমেন্টের টাকাটা। তো এখন সেই এক্সপেন্স ক্লেইমের অপশনটা দেওয়া আছে বিজনেসের আন্ডারে, এক্সপেন্স ক্লেইম। এখন নর্মালি আমরা কি করি, বিল এসে জমা দিই, তাই না? বিল এসে জমা দিই, তারপরে সেই বিলের টাকা আমরা পাই। কিন্তু বাইরে দেশে জিনিসটা এমন না। আপনার যে প্রতিটা কর্মচারী আছে অথরাইজড, সেই প্রতিটা কর্মচারী মোবাইলে জিরো অ্যাপসটা ডাউনলোড করা থাকে। সে যে যে খরচ করবে, খরচ করার সাথে সাথেই সে কি করবে, ছবি তুলে পাঠায় দিবে। তারপরে যে অথরাইজেশন যে ব্যক্তি, সেটাকে দেখে অ্যাপ্রুভাল দিবে, দিয়ে তারপরে তাকে তাকে টাকা পে করে দিবে। ঠিক আছে? এখানে মানে আর কি ওইরকম কোনো সুযোগ নাই যে আপনি পরবর্তীতে গিয়ে বিল করে তাকে দিচ্ছেন, সে আপনাকে টাকা দিবে। এগুলো সফটওয়্যার ওয়াইজ। ঠিক আছে? এখন আসেন কিভাবে এক্সপেন্স ক্লেইম করতে হয়। তাহলে আমরা প্রথমে চলে যাব বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেইম অপশনে। তাহলে প্রথমে আপনাকে বলতেছে সেট আপ এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্স সেট আপ করার জন্য দেখেন এখানে কয়েকটা স্টেপ আপনাকে বলে দিচ্ছে তারা। এই চারটা স্টেপ। প্রথম বলতেছে রিসিভ স্ক্যানিং। এই যে দেখেন একটা খুব সুন্দরভাবে কি ছবি দিয়ে তারা বুঝাইতেছে না, একটা রিসিপ্ট আছে, সেটাকে মোবাইল দিয়ে স্ক্যান করে দিচ্ছে। তারপরে হচ্ছে এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, মানে আপনি এই যে খরচটা করছে আপনার যে কর্মচারী বা অধীনস্থ ব্যক্তি, যে খরচটা করছে সেই খরচটা কোন লেজার বা কোন হেডের আন্ডারে যাবে, সেটা কোন ধরনের খরচ, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, সেটাকে বলে এক্সপেন্স ক্লেম। তারপরে মাইলেজ ক্লেম। মাইলেজ বলতে আমরা নর্মালি কি বুঝি, কোনো দূরত্বে বা কোনো কোথাও যাতায়াত করছে, তাই না? এখন আপনার যে কর্মচারী সে কোনো কাজে, অফিসের কোনো কাজে সে 5 মাইল গেছে বা 10 মাইল গেছে, এই যে মাইলের হিসাব, সেটাকে বলা হয় যে মাইলেজ ক্লেইম। ঠিক আছে? আর এটার জন্য যে যে অ্যাকাউন্ট গুলো আপনি ব্যবহার করবেন, সেটাকে বলা হয় মাইলেজ ক্লেইম অ্যাকাউন্ট। তারপরে বলা হইতেছে রোলস ফর ইয়োর টিম, মানে এই টিমের জন্য আপনি কে, আপনার রোলটা এখানে কি। আপনি যদি অ্যাডভাইজার লেভেলে না থাকেন, তাহলে আপনি এক্সপেন্স ক্লেমটাও করতে পারবেন না। বারবার বলে দিচ্ছি, এখন মনে থাকবে আশা করি, হ্যাঁ? আচ্ছা, তারপরে আসেন এই যে স্টার্ট রিসিপ্ট স্ক্যানিং। তাহলে আমি নেক্সটে যাই, দেখি কি কি তারা দেখাচ্ছে। প্রথমে পরে বলতেছে এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট। এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, এখন আমি একটা ঘটনা সৃষ্টি করব আপনাদের সামনে, সেই ঘটনাটা ধরে আপনারা অ্যাসাইনমেন্টে কাজটা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা করতেছি হচ্ছে জেনোভা কম্পিউটার্স লিমিটেড, তাই না? সেটা কোথায়? ইউকের কোম্পানি, তাই না? এখন সে একটা সেমিনার আয়োজন করতে চায়, সে লন্ডন পার্কে একটা সেমিনার আয়োজন করতে চায়। এখন সেমিনার আয়োজন করতে গেলে তার প্রথমে কি কি খরচ লাগবে? ওই যে ওখানে যে ভাড়াটা, স্পেস ভাড়া নিবে, হল রেন্ট, তাই না? সে হলের একটা ভাড়া দিতে হবে। তারপরে সেমিনারে যারা অংশগ্রহণ করবে তাদেরকে একটু স্ন্যাক্স এর ব্যবস্থা করবে, মিলস এন্ড এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করবে। তারপরে যারা আসবে তাদেরকে ছোটখাটো একটা গিফট
কলম হোক, পেন্সিল হোক, যে কোনো কিছু একটা গিফট তাদেরকে দেওয়ার চেষ্টা করো। তাহলে এই খরচগুলা, আচ্ছা, তাহলে কোথায় আমরা ছিলাম? আমরা ওইখানে হলের জন্য একটা ভাড়া দিব। তারপরে হচ্ছে কি দিব, যারা আসবে তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করো, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট লাগবে। তারপরে কি লাগবে? গিফট অ্যান্ড ডোনেশন। তাদেরকে যদি আমি কোনো গিফট দিই, সে গিফট অ্যান্ড ডোনেশন, তাহলে তিনটা খরচ লাগতেছে আমার এক্সপেন্সটাকে ক্লেম করার জন্য। আর এই যে যদি দেশের ভিতরে মানে লন্ডন পার্কের ভিতরে যদি কেউ আসতে চায়, মানে লন্ডনে থাকে, ওইখানের বাসিন্দা বা দেখা গেছে যে ইউকের বাসিন্দা, তাদের জন্য একটা কনভেন্স আমি দিব। ঠিক আছে? সেটাকে ট্রাভেল ন্যাশনাল বলবো। ঠিক আছে? ট্রাভেল এক্সপেন্স সেটা ন্যাশনাল। আর যদি কেউ বাইরের থেকে আসতে চায়, তাদেরকে আমি আরেকটা কনভেন্স দিতে পারি, সেটা ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে। তাহলে এই তিনটা আর দুইটা, কটা, পাঁচটা অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে হবে এক্সপেন্স ক্লেমের জন্য। ঠিক আছে? তো আমরা আছে কিনা একটু যদি দেখি, নাও থাকার কথা। আচ্ছা, আমরা তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আগে ক্রিয়েট করে আসি। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা এই অ্যাকাউন্ট গুলাকে আগে ক্রিয়েট করে আসবো। আচ্ছা, তাহলে আমরা এক্সপেন্স জন্য আমরা অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করি। তাহলে প্রথমে কি দিলাম? হল রেন্ট বা কি দিতে পারি বলেন, যেখানে আমরা এটা ভাড়া নিচ্ছি, বা ভেন্যু রেন্ট দিতে পারি না? ভেন্যু রেন্ট আমার এখানে আসছে, আগে আমি সার্চ করছিলাম, অথবা দেখি আছে কিনা এই নামে, ভেন্যু রেন্ট নামে কোনো কিছু নাই, তাই তো? আচ্ছা, তাহলে ভেন্যু রেন্ট নামে অ্যাড করি 350 থেকে। তাহলে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে এক্সপেন্সে চলে যাব, 350, নাম দিব হচ্ছে ভেন্যু রেন্ট, এখানেও ভেন্যু রেন্ট দিব। তারপরে ট্যাক্স আমরা বাই ডিফল্ট আপাতত ওকে নো ভ্যাট দিই। তারপরে 350 আমার ভেন্যু রেন্ট অ্যাড হয়ে গেছে। এরপরে কি দিব বলেন? 351, তাই না? 351 মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওকে, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নাম্বার গুলো মনে রাখেন, 350 থেকে স্টার্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আমার অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা দিব কিছু গিফট, তাই না? গিফট দিব তাদেরকে। এক্সপেন্স 352, গিফট অ্যান্ড ডোনেশন, গিফট অ্যান্ড ডোনেশন সেট করে দিলাম, নো ভ্যাট, সেভ। তাহলে আমার এই তিনটা খরচ অ্যাড হয়ে গেছে। এবার আমরা একটু সার্চ করে দেখি ট্রাভেল, ট্রাভেল থাকার কথা। এই যে ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল অলরেডি কিন্তু কি তারা দিয়ে দিছে, তাই না? একটা ডোমেস্টিক বিজনেস ট্রাভেলের জন্য ট্রাভেল ন্যাশনাল ব্যবহার করবেন, আর ইন্টারন্যাশনাল বিজনেস ট্রাভেলের জন্য কি ট্রাভেল ইন্টারন্যাশনাল ব্যবহার করবেন। তাহলে আমার সব অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেলে এবার বিজনেসের আন্ডারে আমরা চলে যাব এক্সপেন্স ক্লেম অপশনে। সেখান থেকে সেট আপ এক্সপেন্স করব, কন্টিনিউতে যাব। এবার এক্সপেন্সের জন্য কত কত ছিল? 350, 51 এবং 52, তাই না? তাহলে তিনটা আমার এক্সপেন্স ক্লেম হবে। আচ্ছা, ইউজ 3 এক্সপেন্স। এবার মাইলেজ ক্লেম কত করব? ট্রাভেল, এই যে ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল, মাইলেজ ক্লেম অ্যাকাউন্ট। আর এই যে কি রোল হিসেবে আছে? আমি অ্যাডভাইজার হিসেবে আছি। ওকে, আপডেট রোল ফর 1 মেম্বার। এই যে ইউ আর অল সেট টু স্টার্ট ইউজিং এক্সপেন্স, গো টু এক্সপেন্স। এই যে আপনার এক্সপেন্স ক্লেম প্যানেল ওপেন হয়ে গেছে। ইউর ওন টু রিভিউ প্যানেল টু পে অল এক্সপ্লোজার। এখন আসেন, আমরা নিউ এক্সপেন্সের পাশে প্রথমে আমরা এক্সপেন্স ক্লেম করব। এই যে বাম পাশে ছবি, এই যে আপলোড অপশনে গেলেই বাম পাশ থেকে আপনার ধরেন যে কোনো একটা ছবি, ধরেন আমি অন্য যে কোনো একটা ছবি দিলাম, এই ছবিটা দেখছেন এখানে আপলোড হয়ে গেছে না?
হ্যাঁ, এই যে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারেন, রিমুভ করতে পারেন, রোটেট করতে পারেন। মানে আপনার যে কর্মচারী যে খরচটা করছে সে কি করবে, ছবিটা আপলোড করে দেওয়া মাত্রই আপনার এইখানে সেটা শো করবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে কারণ আমার কাছে এরকম কোনো রিসিপ্ট নাই। তারপর আসেন জিবিপি। প্রথমে ধরলাম ভেনুর জন্য আমি 300 জিবিপি খরচ করছি। কিসের জন্য? ফর রেন্ট, ফর সেমিনার, সেমিনার। আচ্ছা, সেমিনারের জন্য আমি কি করছি, 300 জিবিপি খরচ করছি, তাই না? আচ্ছা, কোথায় খরচ করছেন? বললাম লন্ডন পার্ক, সেখানে আমি এইটা অনুষ্ঠান করছি। আচ্ছা, এখন এটা মার্চ 2023-এর 1 তারিখ। কোন অ্যাকাউন্টে যাবে? ভেনুরেন্ট অ্যাকাউন্টে যাবে, তাই না? ভেনুরেন্টটাকে সিলেক্ট করবেন। এখন আপনি চাইলে এখান থেকে কোনো প্রজেক্ট অথবা কাস্টমারকে অ্যাসাইন করে দিতে পারেন। তারপর দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ইনক্লুডিং ট্যাক্স। যদি এই 300 জিবিপির ভিতরে যদি ট্যাক্স ইনক্লুড থাকে তো ওয়েল, আর না হলে এই যে এক্সক্লুডিং ট্যাক্স দিবেন। এক্সক্লুডিং ট্যাক্স, তাহলে আপনার ভ্যাট কত পার্সেন্ট, এই যে ভ্যাটের এখানে ক্লিক করে যদি 5% ভ্যাট ধরা হয়, যে তাহলে 5% ভ্যাট হিসাব হবে, তাই না? দেখছেন, মানে ভ্যাটটা কি আপনি এখান থেকেও ক্যালকুলেশন করতে পারতেছেন। এখন 300টা এক্স্যাক্টলি আপনার এই ছবি দেখে আপনাকে বুঝে নিতে হবে, বা ছবি দেখে আপনি বুঝবেন যে এখানে ট্যাক্সটা কিসের মধ্যে ধরা হয়েছে, এক্সক্লুডিং নাকি ইনক্লুডিং। তাহলে আমি আপাতত পক্ষে ধরে নিলাম এই 300-র মধ্যে আমার কি ভ্যাট সহ দেওয়া আছে। ওকে, তাহলে আমি এটা কি করব, সেভ অ্যাজ ড্রাফট আকারে সেভ করে দেবো। আপনাদেরকে স্টেপ দেখাচ্ছি। যখনই ড্রাফট আকারে সেভ করলাম, ইওর ওন, এখানে ড্রাফট আকারে দেখেন এখানে নিচে শো করতেছে লন্ডন পার্ক ফর দ্য রেন্টাল অফ দ্য সেমিনার। ঠিক আছে, এই যে রিম্বার্সেবল, দেখছেন? এখন রিম্বার্সেবল বললে আবার অনেকে ভালো বুঝে। তারপরে আসেন এটাকে আমি ওপেন করব। ওপেন করে দেখার পরে আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করলে এটা চলে যাবে হইতেছে টু রিভিউ প্যানেলে। দেখেন টু রিভিউ মানে আপনার কর্মচারী সেটাকে কি করছে, সে ছবি তুলে দিছে, সবকিছু ফিল আপ করে দেওয়ার পরে আপনার কাছে চলে আসছে টু রিভিউর জন্য। এখন আপনি এটাকে দেখবেন, আপনি এটাকে ওপেন করে দেখবেন যে হ্যাঁ, সে যে ছবি দিছে ছবির সাথে জিনিসটা কি আছে, ঠিক আছে। এই দেখেন কে সাবমিট করছে, কে ড্রাফট করছে, সবগুলোই কিন্তু দেখা যাবে এখানে। ঠিক আছে, তাহলে সবগুলো যদি ঠিকঠাক থাকে আপনি কি করবেন, অ্যাপ্রুভাল দিয়ে দিবেন যে হ্যাঁ, তার এই খরচটা ঠিক আছে। এই যে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তাহলে অ্যাপ্রুভ দিয়ে দিলে এটা কোথায় চলে যাবে, টু পে অপশনে। এই যে পে অপশনে চলে আসছে। এখন আপনি কি করবেন, এটা এখান থেকে পে করে দিবেন। এই যে দেখেন পেতে ক্লিক করেন। পেতে ক্লিক করা মাত্রই সেটা কি কি নামে চলে আসে, ভালো করে খেয়াল করেন, বিল এক্সপেন্স ক্লেইম। বিল এক্সপেন্স ক্লেইম, এই যে দেখেন কোথা থেকে, তার ডেট, ডিউ ডেট, তার রেফারেন্স, ঠিক আছে, তার ডেসক্রিপশন, কয়টা ইউনিট প্রাইস, সব কিন্তু কি চলে আসে ডিটেলস, তাই না? এখন আপনি ওই ব্যক্তিকে কত টাকা পে করতে চাচ্ছেন, কত টাকা পে করতে যাচ্ছেন, এখানে বিল কত আসছে, 300। এখন অনেক সময় এমন হয় যে অফিসে আমরা বিল দিলাম, পুরো টাকার একটা বিল দিলাম, সে পুরো টাকার বিল আমাকে দিচ্ছে না। কিছু টাকা, অর্ধেক টাকা দিছে, বলছে বাকি অর্ধেক টাকা পরে নেক্সট মান্থে নিয়ে নিন। এখন আমার কাছে নাই, তাহলে তো আমরা এখান থেকে করতে পারবো, তাই না? 300-কে আমি যদি অর্ধেক করে দিই তাহলে ধরেন 150, তাই না? আমি চাচ্ছি আপাতত পক্ষে পুরো টাকাই পে করে দিতে। হ্যাঁ, আচ্ছা, মার্চের 1 তারিখ, 10 তারিখে গিয়ে পেড করছে। কোথা থেকে পেড করছে, কোনো, আচ্ছা, আপাতত পক্ষে ব্যাংক নাই, আমি আপাতত পক্ষে এই অ্যাকাউন্টে করতেছি, ব্যাংক থেকে পে করতে হবে। হ্যাঁ, তাহলে আমি অ্যাড পেমেন্টে চলে যাই। ব্যাংক থেকে পে করতে হবে, আমি তো ব্যাংক অ্যাড করি না এখানে, আপনাদের ব্যাংক থাকবে অবশ্যই। তাহলে দেখেন এটা কোথায় চলে গেছে, পেইড অপশনে চলে গেছে। এই যে এক্সপেন্স ক্লেম কয় তারিখে পেড করে দেওয়া হয়েছে, কত, 300। এখন আবার আপনি এখান থেকে এক্সপেন্স ক্লেম সেন্টারে আসেন, তাহলে এখান থেকে কি দেখাবে, কোনো কিছু আছে? হ্যাঁ, কোনো কিছু আছে, ইওর ওনে গেলে কি আছে? হ্যাঁ, এখানে কি লেখা আছে, ডান। তার মানে কি এটা নিয়ে সকল ধরনের কাজ কমপ্লিট, মানে পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে। যদি ওই যে কিছু টাকা পে করতে আর অবশিষ্ট থাকতো তাহলে টু পে এর মধ্যে আরো কিছু টাকা
দেখাইতো ওই যে তখন যদি 150 টাকা পে করতাম তাহলে 150 টাকা আমার পেমেন্ট হইতো, আর 150 টাকা কি আমার টু পে, মানে আমাকে পেমেন্ট করতে হবে, এই জন্য এখানে দেখাইতো। এই যে দেখছেন, নাথিং টু পে রাইট নাও, এখন আর কোনো কিছু আপনাকে পেমেন্ট করতে হবে না। এই যে অলে গেলে আপনার এই যে জিনিসটা দেখতে পাবেন, এই যে পেইড, তার স্ট্যাটাসটা কি পেইড চলে আসে। তাহলে আমি কি দেখালাম, সেমিনারটা দেখালাম, তাই না? ঠিক আপনারা একইভাবে কি করবেন বলেন, মিলস এন্ড এন্টারটেইনমেন্টের একটা করবেন, আর এটা কি করবেন, গিফট এন্ড ডোনেশন। তিনটা অ্যাকাউন্ট ওপেন করছি না, আমি একটা একটা খরচ হিসেবে দেখাইছি, আপনারা বাকি দুটাও খরচ হিসেবে দেখাবেন। সিমিলার ভাবে এই যে নিউ এক্সপেন্সে যাবেন, এক্সপেন্স ক্লেম অপশন থেকে কত খরচ করবেন তার ডেসক্রিপশন, কোথায় খরচ করছেন তার একটা ডেট দিবেন, আর হইতেছে কি অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে? Okay. এবার আসেন তাহলে আমি একটা মাইলেজ ক্লেম করে দেখাই। আচ্ছা, এই যে দেখেন, আপনি কোথাও যাতায়াত করছেন, সে ভাড়ার কি একটা মানি রিসিট আছে না, বিল আছে, বা আমরা কোথাও টিকিট কাটলে সেটা টিকিটের ছবি থাকে, সেই টিকিটের ছবিটা এখানে সে আপলোড করে দিতে পারবে। হ্যাঁ, এখন ধরলাম সে 30 মাইল যাতায়াত করছে, প্রতি মাইলে ধরা হচ্ছে 8 টাকা, 8 জিবি করে। 30 মাইল যাতায়াত করছে, প্রতি মাইল সে 8 জিবি, তাহলে কত হয়, 3 কত, 224 জিবি, তাই না? দেখেন ডেসক্রিপশন কি লিখবেন, ট্রাভেল অ্যালাউন্স ফর ডোমেস্টিক বিজনেস পারপাস। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কবে করছেন, এপ্রিল 2023-এর ওই 1 তারিখেই গেছেন। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টটা কোনটা হবে, ন্যাশনাল, তাই না? ন্যাশনাল হবে। আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, এই যে ঠিক সেম ভাবে 30 × 8 তাহলে কত হয়, 240। এখন ড্রাফট আকারে আর দেখাচ্ছি না, ডিরেক্ট আমি কি করে দিব, অ্যাপ্রুভ করে দিই। ড্রাফট আকারে দেখালে ওই ভাই সেম ভাবে ঘুরে 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 ওখানে যাবে। এখন টু পে এর অপশন এখানে দেখাচ্ছে, এই যে দেখেন 240। এখন আপনি এটাকে কি করবেন, এটাকে ওপেন করেন, এটাকে ওপেন করলে এই যে ভিউ বিল, ওপেন করলে কি ভিউ বিল, এই যে ভিউ বিল চলে যান, এই যে বিলটা দেখা যাবে। ঠিক আছে, 240 হয়েছে। এখন ধরেন আপনার প্রতিষ্ঠান আপনাকে 200 পেড করছে, এপ্রিল 2023-এর 10 তারিখে পেড করছে। আপনার অবশ্যই একটা ব্যাংক থেকে দিবেন, হ্যাঁ, অ্যাড পেমেন্টে যান। তাহলে কি 40 কি ডিউ থাকতেছে না, 200 পে করা হয়েছে, 40 ডিউ আছে, এই যে দেখেন 40 ডিউ দেখাচ্ছে অ্যাওয়ার্ডিং পেমেন্টে। আমি যদি এক্সপেন্স ক্লেম সেন্টারে আসি, এটাকে একটু রিলোড দিই, এই যে টু পেতে কত 240 দেখাচ্ছে, 240-এর এখানে অবশিষ্ট এই যে পার্শিয়ালি পেইড দেখছেন, পার্শিয়ালি পেইড তারা দেখা দিচ্ছে 4 জুলাইতে পার্শিয়ালি পে করা হয়েছে। তাহলে বাকি যে অংশটা সেটা কি আমরা পরবর্তীতে আবার বিলের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান থেকে পে করা হবে। যে দেখছেন একটা স্ট্যাটাস কি ফুল পেইড, একটা স্ট্যাটাস কি পার্শিয়ালি পেইড, মানে যতটুকু প্রতিষ্ঠান আপনাকে রিইম্বার্সমেন্টের টাকা দিছে সেই টাকা আপনি এখানে এন্ট্রি করছেন। বুঝাতে পারছি? এইভাবে করে একটা প্রতিষ্ঠান আপনার আহ, বা একটা প্রতিষ্ঠান তার অধীনস্থ যে কর্মচারীরা আছে, প্রতিষ্ঠানের হয়ে যে খরচগুলা করে সেই খরচগুলাকে এইভাবে রিইম্বার্সমেন্ট হিসেবে দেখানো হয়। সেটার নাম হইতেছে জেরোর ভাষায় এক্সপেন্স ক্লেম। বুঝাইতে পারছি? তাহলে আপনারা ট্রাভেল ইন্টারন্যাশনালটাও করবেন। আমি যে ঘটনাটা দিলাম সেই ঘটনাটার আলোকে পুরো জিনিসটা সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, তারপরে আসেন রিকনসিলেশন। ওকে, রিকনসিলেশন, তাই না? আমাদের সব থেকে ভয়ের কারণ রিকনসিলেশন। আচ্ছা, আপনাদেরকে এখানে দিছি হচ্ছে আরবিএস ব্যাংক, মনজো ব্যাংক, মেট্রো ব্যাংকের জানুয়ারি ফেব্রুয়ারি, তারপর ক্রেডিট কার্ডের দুইটা দিছি। আচ্ছা ঠিক আছে, মেট্রো ব্যাংকেরটা বের করি। ভাই এগুলা কিন্তু বানানো স্টেটমেন্ট না, এগুলা কিন্তু ক্লায়েন্টের অরিজিনাল স্টেটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা প্র্যাকটিস পারপাসে আমরা ব্যবহার করতেছি। তো যাই হোক, সব স্টেটমেন্টের শুরুতে আগে কি দেখতে হয়, ডেট দেখতে হয়, তাই না? সেই ডেটটা দেখতে হয়।
তার দেখেন ওপেনিং ব্যালেন্স কত আছে, এই যে ডেট, আর ওপেনিং ব্যালেন্স পাউন্ডে কিন্তু, তাই না? আমরা কিন্তু পাউন্ডে হিসাব করতে, টোটাল মানি ইন কয়টা হয়েছে, মানি আউট কয়টা হয়েছে, এন্ডিং ব্যালেন্স কত আছে, এই যে তার স্টেটমেন্ট অনেক কম, বেশি না। আচ্ছা, এখন তাহলে সর্বপ্রথম আমি কি কাজ করব বলেন? যেভাবে কুইক বুকসে দেখাইছিলাম আপনাদের, যে যদি ব্যাংক সরাসরি কানেক্ট থাকে তাহলে কি আপডেট করে নিতে পারেন, তাই না? ব্যাংক যদি কানেক্ট থাকে, কিন্তু এখানে কি কোনো ব্যাংক আছে? ব্যাংক নাই, বা আপনাদের প্র্যাকটিস করতেছেন না একটা ব্যাংক দিয়ে, দুইটা ব্যাংক দিয়ে, সেখানে যে প্র্যাকটিস করতেছেন সেই প্র্যাকটিসের মধ্যে তো আর আমরা করতে পারবো না। আমাদের নতুন করে ব্যাংকের নাম দিয়ে ওপেনিং ব্যালেন্স দিয়ে আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে ম্যানুয়ালি। আচ্ছা, অ্যাডভান্স অপশনে গেলাম, সেখান থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে সেখান থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে এই যে দেখেন, যখনই আসছি, এটা আগেও দেখাইছিলাম, এই যে ওই দেশের যতগুলা রেনাউন্ড ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক আপনার এখানে শো করবে। এই যে দেখেন মেট্রো ব্যাংক, দেখছেন না? আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে কি মেট্রো ব্যাংক দিয়ে, তাহলে মেট্রো ব্যাংকও কিন্তু কি ওই দেশেরই অ্যাকাউন্ট। আমি যদি এখানে ক্লিক করি, আমি তাহলে আমার ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো চাবে, তারপর আমাকে ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে, যেটা আমরা অনলাইন ব্যাংকিং সিস্টেমে করি। তাহলে অ্যাড উইদাউট ব্যাংক ফিরে চলে যাব, কন্টিনিউতে চলে যাব। তাহলে প্রথমে কি দিব, মেট্রো ব্যাংক না, ব্যাংকের নাম আমাকে সাজেস্ট করতেছে। আচ্ছা, মেট্রো ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ হইতেছে আদার, অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিই আপাতত। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট কোডটা আপাতত তোমাকে দিলাম না, জিবিপি, হ্যাঁ, দিয়ে অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। এই যে মেট্রো ব্যাংক অ্যাড হয়েছে না? এবার এটার কি ওপেনিং ব্যালেন্স আনতে হবে, দুই ভাবে আনা যায়, একটা কনভার্সন ব্যালেন্স, একটা কি রিসিভ মানি অথবা স্পেন্ড মানি দিয়ে। আমরা যাব রিসিভ মানি দিয়ে। আমি ওই ভিডিওতে কিন্তু দেখাইছি কনভার্সন ব্যালেন্স দিয়ে কিভাবে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হয়, যারা দেখেছেন তাদের জন্য অনেক ভালো, যারা দেখেন নাই তাদের জন্য আরো ভালো। আচ্ছা, কত, জানুয়ারি 1, 2020, জানুয়ারি 1, 2020। ওকে, এবার আসেন কি দিব, ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি কয়টা দিব, একটা, আর এখানে অ্যামাউন্ট কত, 888.15 না, 888.15। অ্যাকাউন্ট কোনটা দিব বলেন, ক্যাপিটাল না, নো ভ্যাট, সেভ করে দিলাম। এই যে তার ওপেনিং ব্যালেন্স চলে আসে না? এইবার আসেন, রিকনসিলেশন তো আমাকে করতে হবে, তাই না? প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে আগের প্রসেসই এই স্টেটমেন্টটা নিয়ে নিবেন, নিয়ে কি করবেন, সেটাকে সিএসবি তে কনভার্ট করতে হবে। এক্সেলে জিরোতে নিবে না, সিএসবি তে আপনাকে কনভার্ট করতে হবে। তাহলে এখন রিকনসিলেশন কোন অপশন থেকে যাব, আপনার অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে যেতে হবে, ঠিক আছে? মানে ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে আপনাকে রিকনসিলেশনের অপশন দেওয়া হবে। তাহলে এখানে একটাই ব্যাংক দেখাচ্ছে, এই যে মেট্রো ব্যাংক। আমরা এটাকে ওপেন করব, ওপেন করার পরে আপনার এখানে ইম্পোর্ট করার অপশন খুঁজে বের করতে হবে। দেখেন, সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছে এখানে স্টেটমেন্ট ব্যালেন্স 0 আর 888.15। আর একটা কথা বলছিলাম, আমরা যখন ফার্স্ট ক্লাসে অ্যাক্সেস এর কথা বলছিলাম, ইউজার অ্যাক্সেস থেকে অ্যাডমিন রোলে নেওয়ার, ওই অ্যাডমিন রোল না যদি আমরা না নিই, তাহলে এখানে একটা মিসিং পাবো, সেটার নাম কি বলছিলাম, কারো মনে আছে? হ্যাঁ, ক্যাশ কোডিং, এই যে অপশনটা, এই অপশনটা আমরা পাবো না। কেন এই অপশনটা গুরুত্বপূর্ণ সেটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ, প্রথম অপশনটা হচ্ছে রিকনসাইল। আচ্ছা, রিকনসাইল মানে হচ্ছে যতগুলো অ্যাকাউন্ট রিকনসিলেশন হয়েছে সেগুলা। তারপরে ক্যাশ কোডিং অপশনে তো আমরা দেখবো যে কিভাবে ক্যাশ কোডিং করা যায়। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কি আমরা এখনো আপলোড করছি, করি না, এই জন্য ফাঁকা আছে। তারপর অ্যাকাউন্ট ট্রানজেকশন, মানে এই অ্যাকাউন্টে যতগুলো ট্রানজেকশন আসছে। আচ্ছা, এবার আসেন, এইখানে দেওয়া আছে গেট স্টার্টেড ইম্পোর্টিং এ ব্যাংক স্টেটমেন্ট, তাই না? একটা হাইপারলিংক দেওয়া আছে না? এখান থেকেও করা যায়। এই যে ম্যানেজ অ্যাকাউন্টের এখান থেকে ড্রপ ডাউন অপশন থেকে, এখান থেকেও আপনার এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট, এখানেও অপশন আছে, ঠিক আছে?
দুইটা জায়গা থেকে আপনি করতে পারবেন। তারপরে অথবা এই যে ব্যাংক স্টেটমেন্টে গেলেও সেখান থেকেও আপনাকে আগে একটা অপশন ছিল, এখন নাই আর কি। আচ্ছা, তাহলে এই দুইটা জায়গা থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু সবার আগে প্রথম কাজটা করে নিব। প্রথম কাজটা কি, এই যে ওপেনিং ব্যালেন্স সেটাকে রিকনসিলিয়েশন করতে হবে না? যদি অটোমেটিক্যালি ব্যাংকের সাথে কানেক্টেড থাকতো তাহলে তো অটোমেটিক্যালি সেই জিনিসটা কি আমরা রিকনসিলিয়েশন হইতেছে বুঝতে পারতেছি, তাই না? যেহেতু কাজ ম্যানুয়ালি করতেছি, প্রথমে আগে সবার আগে ওপেনিং ব্যালেন্সটা কি রিকনসাইল করতে হবে। তাহলে ক্লিক করেন। ক্লিক করার পরে যে অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থেকে সেখান থেকে এই যে অপশন আছে মার্ক অ্যাজ রিকনসাইলড, রিকনসিলেশন করে নিলাম। প্রথমে ওপেনিং ব্যালেন্সটা কি রিকনসিলেশন করে নিলাম। আবার ব্যাংক স্টেটমেন্ট চলে যাই, দেখেন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না, রিকনসাইলড। এবার আসেন ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন থেকে আমরা চলে যাব ইম্পোর্টে স্টেটমেন্ট। আপনাদের যে ফাইলটা দিছি সেখান থেকে সিএসভি আপনারা করে নেবেন। আমি একটা করে রাখছি, হ্যাঁ, এই যে একটা দিয়ে দিছি, বাকিগুলো দিই নাই, বাকিগুলো করে নিবেন। মানে আপনারা যথেষ্ট পারেন করার জন্য। এখানে প্রথম অপশনটা হচ্ছে আপলোড, ইম্পোর্ট, সেটিং, রিভিউ। এই যে ডাউনলোডে ব্যাংক স্টেটমেন্ট, দেখেন কি কি ফাইল, সিএসভি ফাইল, কিউবিও, কিউআইএফ, কিউএফএক্স, ও এফ এক্স। সবথেকে ভালো হয় সিএসবিটা, হ্যাঁ। এই যে এখানে আপনাকে বলতেছে একটা টেমপ্লেট ডাউনলোড করার জন্য। তাহলে এই যে ডাউনলোড অপশনে যান, ক্লিক করেন। তাহলে কি কি জিনিস দিতে হবে, ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। শুধুমাত্র ডেট আর অ্যামাউন্টের কলামটাই কি আপনার ম্যান্ডেটরি, আর বাকি কোনো কলাম কি ম্যান্ডেটরি না। ওকে ফাইন। তাহলে আমি যে সিএসবিটা করছি সেই সিএসবিটা এবার আমি ইয়ে করে দিই, সিলেক্ট করে ইম্পোর্ট করে নিলাম। নেক্সট অপশনে গেলাম। এখানে আপনাকে ওই যে ম্যাপিং করা যেটাকে বলা হয়, কুইক বুকস এর ভাষা কি ম্যাপিং। আচ্ছা, আমার যে ফাইলটা ছিল, এই যে আমার যে ফাইলটা ছিল, প্রথমে ট্রানজেকশন ডেট, তারপর ডেসক্রিপশন, তারপরে অ্যামাউন্ট। দেখেন আমি মাইনাস প্লাস দিয়ে হিসাব করে নিছি, মাইনাস প্লাস দিয়ে কি হিসাব করে নিছি, ঠিক আছে। এখন মাইনাস প্লাস দিয়ে হিসাব করে এখানে টাকার অ্যামাউন্টের কলাম কিন্তু একটা, কুইক বুকসে যেটা ছিল কটা, কুইক বুকসে দুইটাও ব্যবহার করা যেত, একটাও ব্যবহার করা যেত, কিন্তু এখানে আপনাকে ব্যবহার করতে হবে অনলি ওয়ান। ট্রানজেকশন ডেটের কলামে ট্রানজেকশন ডেট আমার ছিল, ডেসক্রিপশন কলামে আমার ডেসক্রিপশন ছিল, অ্যামাউন্টের কলামে আমার ট্রানজেকশন অ্যামাউন্ট ছিল। এই যে দেখেন এইভাবে করে দেখাচ্ছে। আপনারা অবশ্যই সিএসভি করার পরে চেক করে নেবেন। আমার ওপেনিং ব্যালেন্সটা কত ছিল শাকিল ভাই, 888.15, তাই না? ওকে, তাহলে আমি এখানে ইকুয়াল টু সাম দিয়ে নি, কমা দিলাম। 399.47, তাই না? আমরা একটি স্টেটমেন্টটা চেক করে আসি। 399.47 না? তাহলে কি আমার স্টেটমেন্টে যে থেকে যে আমি সিএসবিটা করছি, যে সিএসবিটা কি আমার ওকে আছে? বুঝাইতে পারছি? সবসময় চেক করে নিবেন, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এবার আমরা ইম্পোর্ট করতে যাব, নেক্সট অপশনে যাব। এই যে দেখেন সবগুলো। আরেকটা জিনিস, এখানে রিভার্সের কোনো সুযোগ নাই। যেটা আমরা কুইক বুকসে পাইছিলাম, রিভার্স করার অপশন ছিল, কিন্তু সেটা জিরোতে কোনো সুযোগ নাই। তো রিভার্স করেন, যেটাই করেন সেটা আগে করে নিয়ে তারপরে ইম্পোর্ট করতে হবে। এই যে দেখেন কটা ট্রানজেকশন, 110টা, একদম অল্প, ঠিক আছে। এই যে কমপ্লিট ইম্পোর্ট, এই যে টোটাল ট্রানজেকশন গুলো, এই যে রিকনসাইল হওয়ার জন্য 110টা ট্রানজেকশন চলে আসে, দেখছেন? এই যে ট্রানজেকশন ইম্পোর্ট কমপ্লিট, তাই তো? এই যে ওকে। এত সুন্দর জিরো রিকনসিলিয়েশন ভাষায় বলার মতো না। আপনাদেরকে আমি এখানে জিনিসটা দেখাই, এখানে খেয়াল করেন, একটা ট্রানজেকশনকে দুইটা ভাগে তারা বিভক্ত করছে। তাদের রিকনসিলিয়েশন এই পার্টটা আলাদা, আবার এই পার্টটা আলাদা, খেয়াল করেন। প্রথমে বলছেন রিভিউ ইওর ব্যাংক স্টেটমেন্ট লাইন,
মানে আপনি বাম পাশ থেকে ব্যাংকের যে স্টেটমেন্টের লাইনগুলো ছিল এই যে সেগুলাকে আপনি রিভিউ করবেন। তারপরে বলছে ডট দেন ম্যাচ ইওর ট্রানজেকশন ইন জিরো, তারপরে গিয়ে জিরোতে ম্যাচ করা। এখানে তিনটা অপশন, একটা হইতেছে ম্যাচ। ম্যাচ কখন হয়? যদি সিমিলার কোনো ট্রানজেকশন জিরোতে থাকে তখন আপনাকে দেখে শুধু জাস্ট ম্যাচ করে বলে দিতে হয় এটা এই ট্রানজেকশন। তারপরে ক্রিয়েট মানে নতুন করে সেগুলাকে এন্ট্রি করতেছেন আপনি। আর ডিসকাস, ওই যে আমরা যখন কুইক বুকস করছিলাম তখন আমি বলছিলাম ফাইলের মধ্যে একটা জায়গা রেখে দিবেন, সেখানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা, তাই না? কিন্তু জিরোতে এটা অলরেডি দেওয়াই আছে, ডিসকাস নামে একটা অপশন দেওয়াই আছে। তাহলে আসেন প্রথমে কি বলছে, হু। হু মানে কি? নেম অফ দ্য কন্ট্রাক্ট, মানে কোন কন্ট্রাক্টের আন্ডারে সেটা যাবে সেটা। তারপরে হোয়াট মানে কি? চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? কোন চার্ট অফ অ্যাকাউন্ট। আর ওয়াই মানে কি? রিজন, মানে এই যে বলেই দিছে ডেসক্রিপশন। এই যে তারপরে নিচে এখান থেকে কি? ট্যাক্স রেট। মানে বাম পাশে দেখবেন, ডান পাশে গিয়ে জিনিসগুলাকে ফিল আপ করবেন। মানে কোন কন্ট্রাক্টের আন্ডারে যাচ্ছে, সেটা চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা, এবং সেটা কেন যাচ্ছে। হু, হোয়াট এন্ড হোয়াই। ট্যাক্স রেটটা আপনি চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, আমি একটা আপনাদেরকে দেখাই। ধরেন এই যে নিচে এই যে ওকে, ওকে জিনিসটা কেন আসছে ভালো করে খেয়াল করো। বাম পাশে তো আমাকে বলছেন তারা রিভিউ করার জন্য, তাই না? এই যে আমি যখন বাম পাশ থেকে এই যে মোর ডিটেল, এই যে মোর ডিটেল অপশনটাতে ক্লিক করবো, দেখেন ট্রানজেকশন ডেট কবে, পেই রেফারেন্স, তার ডেসক্রিপশন পুরোটা দেওয়া আছে না? ট্রানজেকশন অ্যামাউন্ট কত, ট্রানজেকশন টাইপ কি, চেক নাম্বার, সবকিছু এখানে দেওয়া আছে না বিস্তারিত। এখন এইখান থেকে জিরো বাই ডিফল্ট সে পড়ে ফেলছে, এখানে লেখা ছিল ফেসবুক। দেখেন কার জন্য? ফেসবুকের জন্য সে অটোমেটিক্যালি কন্ট্যাক্ট নামে একটা সৃষ্টি করে ফেলছে ফেসবুক, ঠিক আছে? তারপরে এটা কি? ক্রেডিট কার্ড পারচেজ কেন করা হয়েছে সেখান থেকে মানে আর কি সেই জিনিসটাকে রিভিউ করে সে অটোমেটিক্যালি নিয়ে নিছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং বাবদ এটা খরচ হয়েছে, ঠিক আছে? এখন যদি মনে করেন যে না এটা এই বাবদ খরচ না, আপনি চেঞ্জ করতে পারেন, ম্যানুয়ালি গিয়ে চেঞ্জ করতে পারেন, এমন না যে এটাই দিতে হবে। তারা আপনার এই যে ডেসক্রিপশনটা পড়ে সেটা বুঝে নিছে যেটা ফেসবুকে খরচ করা হয়েছে কিসের জন্য, অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বাবদ খরচ করা হয়েছে, ঠিক আছে? আর এই যে হোয়াই মানে ডেসক্রিপশন, এই যে এখানে যে ডেসক্রিপশন লেখা আছে দিলেও হবে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এখান থেকে নিয়ে এসে এখানে দেন তাতেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম। এই যে এখান থেকে ট্যাক্স রেট সিলেক্ট করেন, নো ভ্যাট, জাস্ট ওকে দেন, রিকনসিলেশন একটা হয়ে গেছে। ওকে মানে কি? রিকনসিলেশন শেষ। আমরা কুইক বুকসে কি করতাম? টু রিভিউ প্যানেল থেকে এগুলাকে রিকনসাইল করতাম, সেটা ক্যাটাগরাইজে যাইতো, তারপরে গিয়ে রিকনসিলেশন করা লাগতো। আর এখানে আপনার সব একসাথে হয়ে যাবে। এই দেখেন আবার ক্রেডিট কার্ড পারচেজ, খেয়াল করেন এটা কি? ফেসবুক করা আছে না? ফেসবুক বলা আছে, এই যে ফেসবুক, অটোমেটিক্যালি সে বাই ডিফল্ট বুঝে নিয়েছে এটা ফেসবুকের এবং অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর জন্য। এই যে ওকে দিয়ে দিলাম, বুঝে গেছি। মানে একবারে ক্যাটাগরাইজেশনও করার পরে আমাদের যেটা আসতো এটা এখানে। হ্যাঁ, ক্যাটাগরি আপনার যদি সঠিকভাবে ডেসক্রিপশন থাকে তাহলে সে সঠিকভাবে প্রপারলি ওখানে নিয়ে নেবে, ঠিক আছে? ডেসক্রিপশন এই জন্য অনেক বেশি থাকা দুইটা, ঠিক আছে? এই যে দেখেন দুইটা ভালো ডেসক্রিপশন ছিল দেখেই কি সে রিড করে ফেলছে না? এই বাবু, আচ্ছা, মানে এখানে একসাথে ক্যাটাগরাইজেশনও হবে, একসাথে কি রিকনসিলেশনও কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসেন আমরা ক্যাশ কোডিং অপশনে যাই। এই যে ক্যাশ কোডিং অপশন, ওকে, আমরা তো একটা একটা করে সিলেক্ট করলাম, তাই না? ধরেন কোনো কারণে আমি একটা রুলস ক্রিয়েট করি, আমরা ফাইলটা যেটা আছে ফাইলটাকে একটু চেক করি। এই যে ফাইলটাকে, কোন রুল ক্রিয়েট করা যায় কিনা একটু ভালো করে খেয়াল করেন, কোন রুল ক্রিয়েট করা যায় কিনা। ডিরেক্ট ডেবিট, পেপাল পেমেন্ট সব কি স্পেন্ড মানি না? সবগুলান কি স্পেন্ড মানি। দেখি আর কি কি আছে। আর এই যে ডিরেক্ট ডেবিট, পেপাল পেমেন্ট, এটাই ম্যাক্সিমাম, কিন্তু এটাই মনে হয় না। আচ্ছা তারপরে দেখি তো, ইনওয়ার্ড পেমেন্ট, সবগুলো স্পেন্ড মানি কিনা খেয়াল করতে হবে, ঠিক আছে? জি। আমি মাইনাস দিয়ে স্পেন্ড মানি বুঝাইছি, আর প্লাস দিয়ে রিসিভ মানি, সবগুলাই
ওকে, সবগুলো মোটামুটি কি স্পেন্ড মানি, তাই না? তো এখন ডিরেক্ট ডেবিট পেপালের জন্য আমি কি করতে পারি? একটা রুল ক্রিয়েট করতে পারি। কি করব? রুল ক্রিয়েট করব। তার জন্য ঘুরে ফিরে ওই যে আমাদের যে চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটির হেল্প আমাদেরকে নিতে হবে। আচ্ছা, প্রম্পট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর আমি কি করব? ট্রানজেকশন গুলাকে টোটাল কপি করে নিয়ে আসব, নিয়ে এসে আমি তাকে দিয়ে দেব। দেখি সে আমাকে কি রেজাল্ট দেয়। আচ্ছা, 110টা দিয়ে ফেলছি তো, সে হয়তো বা একটু কনফিউজড হয়ে গেছে। অল্প অল্প করে দিতে হবে। আচ্ছা, 50টা করে দিই, দেখি সে প্রপারলি নিতে পারে কিনা। হ্যাঁ, দেখেন মোটামুটি সে আমাকে দিচ্ছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্টটা, তারা কি বলতেছে? সফটওয়্যার অ্যান্ড সাবস্ক্রিপশন এক্সপেন্স, তাই না? এখন এই নামে কি চার্ট অফ অ্যাকাউন্ট আছে? একটু আমরা যদি খেয়াল করে আসি, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন নামে দিতে পারি, তাই না? ডিউজ এন্ড সাবস্ক্রিপশন, আমি এখান থেকে একটু চেক করি। ডিউজ, আচ্ছা সাবস্ক্রিপশন নামেই আছে না? 485, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কি করব? রুলস ক্রিয়েট করব। রুল কোথায় পাবো? ম্যানেজ অ্যাকাউন্টের ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে আসতে হবে ব্যাংক রুল। এখান থেকে আসতে হবে আপনার ব্যাংক রুলে। এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এটা স্পেন্ড মানি রুল নাকি রিসিভ মানি রুল নাকি ট্রান্সফার মানি রুল। ঠিক আছে, আমাদের এটা কি স্পেন্ড মানি রুল না? তাহলে এটাকে সিলেক্ট করে ক্রিয়েট রুলে চলে যাবেন। এখানে কি কি হবে বলেন? এনি না অল? এনি কন্ডিশন ম্যাচ। তারপরে আপনারা কিসের সাথে মিলাবেন? কুইক বুকসে মিলানোর জন্য কয়টা জায়গা ছিল যে বলতে পারবেন? ব্যাংক টেক্সট ছিল, ডেসক্রিপশন ছিল, আর অ্যামাউন্ট ছিল, তাই না? আর এখানে অনেকগুলো দেওয়া আছে, পেজে মেলানো যায়, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, রেফারেন্স, অ্যানালাইসিস কোড, অনেক কিছু দিয়ে মিলানো যায়। হ্যাঁ, আমি আপাতপক্ষে ডেসক্রিপশন দিয়ে মিলাবো। কন্টেন্ট থাকবে আর ভ্যালুটা কি হবে? এই যে এখান থেকে হুবহু লেখাটা কি করবেন? কপি করবেন, কোনো অন্য কোনো কিছু হাতে টাইপ করতে যাবেন না, হ্যাঁ। তারপর এখানে বলছে সেট দ্য কন্টাক্ট। কন্টাক্টের নাম কি হবে বলেন? কন্টাক্টের নামটা কি হবে? পেপাল, তাই না? পেপাল, পেপাল নামে আমি নতুন আরেকটা কন্টাক্ট সৃষ্টি করব। এই যে পেপাল নামে কন্টাক্ট সৃষ্টি হবে। তারপর অ্যালোকেট দিস লাইন, এখান থেকে আসবেন এই যে ডেসক্রিপশন, যেটা কপি করে আনছেন না, সেটা আবার এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট কত নাম্বার? এই যে সাবস্ক্রিপশন 85। এখানে দেখেন ট্যাক্স রেট নো ভ্যাট। মজার ইন্টারেস্টিং জিনিস কি, আমি এই রুলের কত পার্সেন্ট অ্যাপ্লাই করতে চাই সেটাও আমি চাইলে এখান থেকে বলে দিতে পারবো, যেটা কুইক বুকসে ছিল না। তারপরে বলছে সেট দ্য রেফারেন্স, আপনি কি দিয়ে মিলাচ্ছেন? ডেসক্রিপশন দিয়ে মিলাচ্ছেন না? ডেসক্রিপশন দিবেন। তারপরে অ্যাড দ্য রুল ডিটেইল, মানে রুলের একটা নাম দিতে বলছে, পেপাল পেমেন্ট রুল। আমি রুলের একটা কি নাম দিতাম। নরমালি কি হয়, আমরা যখন
কুইক বুকস এর রুলস সিলেক্ট করতে গেছি, এই যে এখান থেকে ব্যাংক সিলেক্ট করে দিবেন। এই যে রান দিস রুল, এই যে কিসের জন্য? মেট্রো ব্যাংক না? জি মেট্রো ব্যাংক, এই যে মেট্রো ব্যাংকের জন্য। নরমালি কি থাকতো, রুল ক্রিয়েট করার জন্য কুইক বুকসে আগে রুলের একটা নাম দিতে হইতো, তাই না? জি রুলের নাম দেওয়ার পরে তারপরে সেটা কি কন্ডিশন ম্যাচ করতে হইতো, তারপরে তার ডেসক্রিপশন বা অ্যামাউন্ট বা ব্যাংক টেক্স দিয়ে আমাকে সিলেক্ট করে তারপরে কাজ করতে হতো, তাই না? কিন্তু এখানে জিনিসটা একটু ডিফারেন্ট। মানে সর্বপ্রথম আসে অ্যাপ্লাই এ রুল। কিসের জন্য রুলটা অ্যাপ্লাই করবেন? এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে কি দ্বারা মিলাবেন সেটা ঠিক করে দিতে হবে। তারপর একটা কন্টাক্টের নেম আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে এসে ডেসক্রিপশনে ওই সেম জিনিসটা দিতে হবে। আর কোন চার্ট অফ অ্যাকাউন্টটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ট্যাক্স রেট এবং কত পার্সেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে রেফারেন্স, মানে আপনি এটা কিসের আধারে করতেছেন, কিসের আধারে, মানে আমি ডেসক্রিপশনের আধারে এই জিনিসটা করতেছি। তারপরে রুল ডিটেইল, মানে কোন ব্যাংকের জন্য ব্যাংকটা ঠিক করবেন, আর ব্যাংকের একটা, সরি, রুলে একটা নাম দিবেন, দিয়ে আপনারা সেভ করে দেন। সবকিছু সেট করা কমপ্লিট। এবার চলে যান ব্যাংক অ্যাকাউন্টে। এই যে ব্যাংক অ্যাকাউন্টে ওপেন করব। এবার একটু রিকনসাইল অপশনে যাই, দেখে আমাদের রুল মধ্যে পড়ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এই যে দেখেন পড়ে গেছে না? এই দেখছেন পেপাল পেমেন্ট রুল পড়ছে না? এখন একটা একটা এরকম করে কতক্ষণ ধরে করবেন ভাই? কতক্ষণ ধরে করতে মনে চাচ্ছেন? এইভাবে করবেন? এই জন্যই ক্যাশ কোডিং আসছে। এবার আসেন, এই দেখছেন রুলে পড়ে গেছে না? আমি কি করব? চেক মার্ক দিয়ে সিলেক্ট করে নিব। যেগুলো রুলে পড়া নাই সেগুলোকে বাদ দিব, সেগুলোকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এটা 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 সবগুলো রুলে পড়ছে না? সেভ এন্ড রিকনসাইল, দেখেন নিমিষের ভিতরে আপনার রিকনসিলেশন কমপ্লিট। ওই একটা একটা করে নাটুকে আমরা ক্যাশ কোডিং, এই ক্যাশ কোডিং অপশনটা এই দেখেন 95টা একবারে কি রিকনসিলেশন হয়ে গেছে, এই যে দেখছেন। আর আছে কয়টা? মাত্র 8টা। এখন এই 8টা আপনি এখন কি ম্যানুয়ালি করতে পারেন। এই যে ট্রানজেকশন ফি, এটা কি ব্যাংক ফি না? এই যে ব্যাংক ফি। তারপরে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এটাও ব্যাংক ফি। আচ্ছা, এই যে ভ্যাটটা সিলেক্ট করে দেন। তারপরে ক্রেডিট কার্ড পারচেজ, এটাও কি অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং। যদি দিতে পারেন পেইন নাম তাহলে বেটার। এই যে মেল চিপ, মেল চিপ নিয়ে একটা আপনাদের ভিডিও করে দিয়েছিলাম মনে হয়, সম্ভব, তাই না ভাই? আচ্ছা, তারপরে এই যে ক্রেডিট কার্ড পারচেজ গুগল অ্যাডস, তাই না? এটাও কি অ্যাডভার্টাইজিং। বলছি তো ভাই লিকুইড একটা ইয়া হুম, মেল চিপের সাথে কিভাবে কুইক বুকস এর কানেক্ট করতে হয় সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে এটা হইতেছে গুগল, গুগল অ্যাডস, এটা পেইন নামটাকে দেন। তারপর এটা হইতেছে লিঙ্কডইন, এটাও কি অ্যাডভার্টাইজিং বাবদ খরচ হয়েছে। নোভেট নেমস্কো, এটাও কিন্তু কি ইন্টিট কর্পোরেশনের একটা পেমেন্ট মেথড। হ্যাঁ, নোভেট এক, ছয়টা চলে গেছে, আর আছে কটা? দুইটা, দেখছেন সব চলে গেছে না? এখন এই দুইটাকে আমি একটু দেখতে চাচ্ছি, এই দুইটা এক্স্যাক্টলি কি তারা বলতে চাচ্ছে। একটু রিকনসাইল অপশনে চলে যাই। ইনওয়ার্ড এখানে বলতেছে ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ, মানে বোঝা যাচ্ছে না এটা কি দ্বারা হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে এই যে দেখেন ডিসকাস অপশন দেখছেন, আপনি এখানে লিখে রেখে দিতে পারবেন। এই যে কন্ট্রোল এস দিয়ে কি সেভ করে রাখলে আপনার ক্লায়েন্ট সেটাকে দেখে নিতে পারবে। এইখানে অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেহেতু কিছুই নাই, তাহলে আমি আপাতত পক্ষে ধরে নিলাম আমি কোনো কিছু বিক্রি করছি, তাই না? বিক্রি থেকে আমার টাকাটা আসছে, সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে প্রপার এখন কোনো ইয়া নাই, প্রপার ডকুমেন্ট নাই, তাই না? এখন এটা কি হয়েছে এক্স্যাক্টলি, ধরে নিলাম আপাতত পক্ষে এটা আমার, আমি সেল করছি, সেল করে সে অনুযায়ী আসছে। এই যে দেখছেন সেম ভাবে
কত আসে? 399.47। এটাই কি আমার ব্যালেন্স ছিল? হ্যাঁ, এবার বুঝতে পারছেন ক্যাশ কোডিং কেন প্রয়োজন? হ্যাঁ, যেটা কি কুইক বুকসে ছিল, কুইক বুকসে ক্যাশ কোডিং অপশনটা সিলেক্ট অল ছিল। আচ্ছা, তারপরও এইখানের জেরোর তারপরে করতে বলে কি লেখা ছিল, এখানে তো কিছুই লেখা ছিল না। কেন? জি না, রুলসে পড়ছে সেগুলাই তো দেখা হয়। আনলক করে দিই। হ্যাঁ, আনমার্ক কেন করছি? যাতে আমি একবারে যাতে সিলেক্ট করে সেগুলোকে রিকনসাইল করতে পারি। করে দিই। এভাবে উল্টা করে করা গেছে। কুইকবুকের এটাও সেমই। তারপরে অনেকটাই স্মুথ আছে। না, কুইকবুকের উল্লেখ করলে তো সবুজ হয়ে যাবে। এখানেও আরো সিলেক্ট করতে হবে। এখানেও তো সেম জিনিসই তো ছিল। এটার ব্যাংক স্টেটমেন্ট কোথা থেকে পাবেন? আপনি রিপোর্ট সেকশন থেকে পাবেন, আর এই ব্যাংকের এই যে ম্যানেজ অ্যাকাউন্টের এখান থেকে আপনি রিকনসিলিয়েশন রিপোর্ট এখান থেকে খুঁজে পাবেন। তাও রিকনসিলিয়েশন কুইক বুকস এর থেকে জেরো অনেক স্মুথ। তারপর ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন অনেকগুলো ফিচার। হুম, জানুয়ারি 1, 2020 অনেক স্মুথ। এটা তো কাস্টমাইজেবল সফটওয়্যার। জানুয়ারি 1 থেকে জানুয়ারি 2020 31 তারিখ পর্যন্ত আপডেট করলাম। মেট্রো ব্যাংক থাকবে, এই যে তার রিপোর্ট। রিপোর্ট অনেক ছোট, তাই না? আমি এটাকে এক্সপোর্ট করি পিডিএফ এ। দেখছেন? হ্যাঁ, পুরো স্টেটমেন্টটা আপনার সামনে তারা দিয়ে দিচ্ছে। রিকনসাইল। হ্যাঁ, কোনটা? এটা এই যে আমি তো ব্যাংক রেজিস্টার থেকেই করতেছি। আমি তো সব জিনিস কি ব্যাংক অ্যাকাউন্টের ভিতর থেকে করলাম না। আপনি রিকনসাইল, এই যে দেখেন রিকনসাইল গ্রিন, এই যে এটার ভিতর থেকেই আপনার আসবে। এই যে সব এই যে অ্যাকাউন্ট ট্রানজেকশনের ভিতরে গিয়েই আপনার কোনো কারণে যদি ভুল হয় সেটাকে সিলেক্ট করে সেটাকে আনডু করে নিতে হবে। যেখান থেকে কি আনরিকনসাইল, আনরিকনসাইল করে গিয়ে আবার রিকনসিলিয়েশনের জন্য দিতে হবে। বুঝতে পারছি? ক্যাশ কোডিং অপশনটা এটাই সুবিধা দিছে। সেই সুবিধাটা হচ্ছে যে একসাথে যখন অনেকগুলো রুল পড়ে যাবে, অনেক ট্রানজেকশন একসাথে যাতে আমি সিলেক্ট করে সেটাকে রিকনসিলিয়েশন করতে পারি। কুইক বুকস এর ক্ষেত্রে আপনাদের কনসেপ্টটা একটু ডিফারেন্ট আছে। কুইক বুকস এর ক্ষেত্রে আগে ক্যাটাগরাইজেশন করতে তারপর রিকনসিলিয়েশন করতে হয়। আর জেরোর ক্ষেত্রে আপনি ক্যাশ কোডিং আপনি ব্যবহার করার সুবিধা এখানে একই সাথে রিকনসিলিয়েশন আর হইতে ক্যাটাগরাইজেশন দুটো একসাথে করতে পারতেছে। ঠিক আছে? তো এই জন্য দুটা আলাদা জিনিস। ঠিক আছে? এই জন্য ফ্যাসিলিটি দুইটারও আলাদা। যদিও আপনি একসাথে সিলেক্ট করে ক্যাটাগরাইজেশন করতে পারতেছেন, কিন্তু রিকনসিলিয়েশন একসাথে করতে পারতেছেন না। আপনাকে রিকনসিলিয়েশন আলাদা প্যানেলে যেতে হবে, এন্ডিং ব্যালেন্স দিতে হবে, এন্ডিং ডেট দিতে হবে, দেন রিকনসাইল করতে হবে। বাট এইখানে জেরোতে একটাই তারা কাস্টমাইজেবল সফটওয়্যার এটাই সুবিধা দিছে, একই সাথে ক্যাটাগরাইজেশন, একই সাথে রিকনসিলিয়েশন, বোথ এট দ্য সেম টাইম। আচ্ছা, যারা একটু স্মুথ করতে চায় তাদের জন্য আর কি এই রিকনসিলিয়েশন। আচ্ছা, তাহলে এই যে ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি স্টেটমেন্ট আছে, ফেব্রুয়ারি স্টেটমেন্টটা করে নিবেন আপনারা। যে ফেব্রুয়ারি স্টেটমেন্ট এই যে দেখেন ওপেনিং ব্যালেন্স 399.47। ঠিক আছে? তারপরে আর কি আছে? মনজো ব্যাংকেরটা দিছি, এই মনজো ব্যাংকের একটা দিছি। ঠিক আছে, মনজো ব্যাংকের এটা অল্প। আর হচ্ছে আরবিএস ব্যাংক, যে আরবিএস ব্যাংক স্কটল্যান্ডের, এটা এক পেজে। হ্যাঁ, অনেক ব্যাংক আছে যে ভাই আবার নেগেটিভ ব্যালেন্স কে পজিটিভ আকারে দেখায়, পজিটিভটাকে আবার নেগেটিভ আকারে দেখায়। সেই স্টেটমেন্টটাকে একটু চেঞ্জ করে দেখতে হবে। ঠিক আছে? আপনি সিএসবি করবেন,
তারপরে আসেন ক্রেডিট কার্ডটা। এই সেই ক্রেডিট কার্ড মনে আছে যেটা দিয়ে আপনার প্র্যাকটিস করতেছিলেন অনেক দিন ধরে? হ্যাঁ 300 যেটা হ্যাঁ, এই যে ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে? 30,345.10, তাই না? আর এন্ডিং ব্যালেন্স কত? 31,083.42। হ্যাঁ, এটা সিএসবি আমি দিয়ে রাখছি, এই যে এটা সিএসবি আমি দিয়ে রাখছি, এই যে সিএসবি টা দিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে কি আর ক্রেডিট কার্ডটা দেখাতে হবে? ক্রেডিট কার্ডটা কি আর দেখাতে হবে কিনা বলেন? সেম ভাবেই মাত্র যেভাবে করলাম না, এখানেও সেম ভাবে প্রথমে কি করতে হবে, আপনার একটা ক্রেডিট কার্ডের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। তার ওপেনিং ব্যালেন্স দিবেন কিসের মাধ্যমে? হয় কনভার্সন ব্যালেন্স, না হয় স্পেন্ড মানি দিয়ে। দেওয়ার পরে আপনাকে সেখান থেকে ব্যাংকিং প্যানেল থেকে গিয়ে আপনাকে ইম্পোর্ট স্টেটমেন্ট করতে হবে সিএসবি। তারপরে সিএসবি করার পরে দেন আপনি রিকনসিলিয়েশনে গিয়ে সর্বপ্রথম আগে ওপেনিং ব্যালেন্সটা রিকনসাইল করবেন। ওপেনিং ব্যালেন্সটা রিকনসাইল করার পরে তারপরে এখানে যে স্টেটমেন্ট আছে সে অনুযায়ী দেখবেন যদি কোনো রুল ক্রিয়েট করা যায় ওয়েল, আর না হলে সেটাকে ম্যানুয়ালি বসে করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনারা করবেন। ঠিক আছে, এখানে কোনো রিভার্স বা অন্য কোনো কিছুর অপশন নেই। অবশ্যই সিএসবি করার পরে সেটাকে ব্যালেন্স দিয়ে চেক করে নেবেন। ঠিক আছে, ওকে। আর পেপাল রিকনসিলিয়েশন যেভাবে আপনি করে আসছেন, পেপালের আমি এখানে দিনে দেখেন এই যে লিখে দিছি অ্যাজ পার কুইক বুকস লার্নিং, যেটা করে আসছেন না কুইক বুকসে একটা স্টেটমেন্ট দিছিলাম না? কুইক বুকসে একটা স্টেটমেন্ট দিছি কিনা পেপালের? ওই পেপালের স্টেটমেন্টটাই ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন সেম ভাবে। ঠিক আছে, ওই স্টেটমেন্টটাই এখানে ব্যবহার করে ফেলবেন, এখানে কোনো ডিফারেন্ট কিছু না। এখানে ব্যাংকও যেভাবে করে ক্রেডিট কার্ডও একই, পেপালও একই, সিমিলার ভাবেই রিকনসিলিয়েশন করা হয়, স্টেপ একদম সেম। আচ্ছা, তারপরে আসেন লোন অ্যামortization, তাই না? লোন অ্যামortization, আচ্ছা, এই যে লোন অ্যামortization সেম ভাবে লোন অ্যামাউন্ট দেওয়া আছে, টোটাল লোন কত, কয়টা কিস্তির মধ্যে? 36টা কিস্তির মধ্যে 5.5% করে, তাই না? আচ্ছা, তো এখন একটা এর ভিতরে কি থাকে? ইনস্টলমেন্ট অ্যামাউন্টের ভিতরে ইন্টারেস্ট থাকে আর কি প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, তাই না? এই যে এই স্টেটমেন্টটা কই পাবেন? ব্যাংকের কাছে বললেই তারা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, প্রথমে কি বিগিনিং প্রিন্সিপাল, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, টোটাল পেমেন্ট, ইনস্টলমেন্টের অ্যামাউন্ট আর এন্ডিং প্রিন্সিপাল। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন যে কুইক বুকস আমরা স্টেপটা কি করছিলাম ব্যাংক লোন অ্যামortization জন্য? হ্যাঁ 2টা করে জানো কি কি জার্নালটা কি ছিল? সে ইন্টারেস্টেড রয়েছে আর এটা প্রিন্সিপাল বলেন শুনি, শেষ করেন। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, তাই না? তারপরে পেমেন্টের সময় ব্যাংক লোন ডেবিট করে যে কোনো একটা মেথডটাকে ক্লিক করে দিতাম, তাই না? আচ্ছা, তাহলে এইখানে একটা জেরোর ক্ষেত্রেও সেম কাজই করব, কিন্তু এখানে একটু কথা আছে। আমরা জার্নালে দিতে গেলে আমরা তো কোনো ব্যাংক পাবো না, আমি বারবার বলে দিয়েছিলাম, তাই না? এটা কি মেট্রো ব্যাংক না? ধরেন আমি জার্নালে যাই, জার্নালে গিয়ে আমি মেট্রো ব্যাংক পাবো কিনা এই যে অ্যাকাউন্ট আমি যদি একটু চেক করি, এখানে সব কি এক্সপেন্স, তারপরে অ্যাসেট, এই যে অ্যাসেটে খেয়াল করেন লেস প্রভিশন, প্রিপেমেন্ট, অফিস, কম্পিউটার, বিল্ডিং, লিজ হোল্ড, মোটর ভেহিকেল, প্রিন্ট মেশিনারি, ইনটেনজিবল অ্যাকাউন্ট এক্সপেন্স। তাহলে কি কোনো ব্যাংক আছে? ব্যাংক নাই। তাহলে এখানে কি করতে হবে বলেন? প্রথম যে জার্নালটা দিব, জার্নালটা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, এটা দিয়ে এটা জার্নাল দিব। আর পরে যে জার্নালটা দেওয়ার কথা ছিল ব্যাংক লোন ডেবিট আর ব্যাংক ক্রেডিট, ওইটাকে দিতে হবে স্পেন্ড মানি দিয়ে। মানে একটা দিবেন জার্নাল, একটা দিবেন স্পেন্ড মানি। ঠিক আছে, কিভাবে জিনিসটা আমি একটু দেখাচ্ছি। তাহলে সর্বপ্রথম আগে আমি চার্ট অফ অ্যাকাউন্ট চলে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্টে যাব, ব্যাংক লোন নামে একটা অ্যাকাউন্ট ওপেন করবো না? 820 আছে, আচ্ছা 804, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে লায়াবিলিটিতে চলে যাই, নন কারেন্ট লায়াবিলিটি, তাই না?
যেহেতু দীর্ঘমেয়াদী, কোড নাম্বার দিব 802, অ্যাভেলেবেল আছে। ওকে, ব্যাংক লোন, ব্যাংক লোন কপি করে এখানে পেস্ট করো, ব্যাংক লোন। আচ্ছা, নো ভ্যাট দিলাম, এটাকে সেভ করলাম। 802, তাই না? আচ্ছা, এখন এটার ওপেনিং ব্যালেন্স কিভাবে আনবেন বলেন? ওপেনিং ব্যালেন্স তো আনতে হবে, তাই না? আপনার স্টেটমেন্টে কই স্পেন্ড মানি দিয়ে আসতে হবে। স্পেন্ড মানি? 4.5 লাখ পাবো কি এই ব্যাংক লোনের চার্ট অফ অ্যাকাউন্টে কি পাবো? রিসিভ মানি বলেন বা যেটা বলেন, এটা তো ব্যাংকের ক্ষেত্রে হয় ব্যাংক না হলে ক্রেডিট কার্ড। এই যে দেখেন, এখন এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে কনভার্সন ব্যালেন্সে যা দিতে হবে। কনভার্সন ব্যালেন্স কিভাবে দিবেন বলেন? আচ্ছা, যাক, অনেকক্ষণ চিন্তা করছেন। অ্যাকাউন্ট অপশনে চলে যাই, অ্যাকাউন্ট থেকে আগে অ্যাডভান্স অপশনে যাই, অ্যাডভান্স অপশন থেকে সেখানে কনভার্সন ব্যালেন্সে চলে যাব। আর কনভার্সন ডেট দেওয়া তো আমরা আগেই জানছি, তাই না? এখান থেকে দেখবো শো অল অ্যাকাউন্ট। এবার এটা কত ছিল? ব্যাংক লোন 80 এই যে দেখেন ব্যাংক লোন। ওকে, কত টাকা? 4.5 লাখ না? 4,50,000, তাই তো? 4,50,000। এখন তো এটাকে ডেবিট দিতে হবে। দুই ভাবে দেওয়া যায় ভাই, আমি আবার বলতেছি, দুই ভাবে দেওয়া যায়। আপনি ব্যাংকের নামে ডেবিট করে দিতে পারেন, অথবা শেয়ার ক্যাপিটালে দেন। শেয়ার ক্যাপিটালে দিলে কি হবে, পরে শেয়ার ক্যাপিটালের টাকাটা আবার রিসিভ মানি দিয়ে ব্যাংকে নিতে পারেন। দুইটা ওয়ে আছে, ব্যাংক লোন ক্রেডিট আর ব্যাংক ডেবিট, এই একটা ওয়ে। আরেকটা হইতে পারে শেয়ার ক্যাপিটাল ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, পরবর্তীতে রিসিভ মানিতে গিয়ে ওই শেয়ার ক্যাপিটালের টাকাটা ব্যাংকে গিয়ে ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, দুইটা ওয়ে আছে। আমি এখানে দেখি ব্যাংক আমি খুঁজে পাই কিনা। ব্যাংকটা কি ছিল? মেট্রো ব্যাংক, খেয়াল করেন তো, কোড নাম্বার ছিল না? এই যে দেখছেন, আছে না? 4,50,000 না থাকুক, কিন্তু আমার ওই সময় যত চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবই তো থাকবে, তাই না? এই যে দেখেন, ঠিক আছে, ডেবিট ক্রেডিট ইকুয়াল হয়েছে, এখন সেভ করে দেন। হুম, অবশ্যই কনভার্সন ডেট তো ইম্পর্টেন্ট। আরে এগুলো কেন বেরোচ্ছে? আচ্ছা, কনভার্সন ব্যালেন্স, ক্লিক সেভ বাটন। ওকে, সেভ বাটন তো দিতে চাচ্ছি। At bills or cannot bring balance out of zero. এই যে দেখেন সেভ করে নিছে, দেখছেন কনভার্সন ডেট না দেওয়াতে কি সেভ হয়েছিল? হয় না। তাহলে কনভার্সন ডেট দিয়ে কি আমি সেভ করে দিলাম না? দুইটা, এই যে উপরে কি লেখা আছে, ব্যালেন্স সেভ এত তারিখে। এবার আসেন আমি আবার একটু চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই, তাহলে ব্যাংক লোনের নামে সেই টাকাটা আদৌ অ্যাড হয়েছে কিনা সেটা আমরা একটু যদি চেক করে আসি। ব্যাংক লোন, এই যে 4,50,000 হয়েছে না? হ্যাঁ, না না না, কনভার্সন ডেট যেহেতু করা আছে, তাহলে তো ওটা কোনো কিছু করতে হবে না। আমার এখানে ছিল না বিধায় আমি করে নিতে হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার ব্যাংকটা আসছে। তাহলে এখানে প্রথম কথা আমরা কি করব, প্রথমে একটা জার্নাল দিব, তাই না? ম্যানুয়াল জার্নাল দিব। কোনটা জার্নাল দিব বলেন তো? ইন্টারেস্টেডটা নাকি ইনস্টলমেন্টেরটা? ইন্টারেস্টেডটা দিবেন, তাই না? এটা ডিসেম্বর 31, 2022-এ ইন্টারেস্টের টাকাটা দিব। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স কি আছে দেখি তো। ইন্টারেস্ট এক্সপেন্স নামেও অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তাহলে আমাকে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স নাম। 330 দিয়ে দিও। এক্সপেন্স 330, ইন্টারেস্ট এক্সপেন্স।
ওকে, আচ্ছা এবার জার্নালে চলে যাব, ম্যানুয়াল জার্নাল। আচ্ছা, প্রথমে কবে দিব? ডিসেম্বর ডিসেম্বর 31, 2022, 31 তারিখ, তাই না? আচ্ছা, প্রথম ইয়েটা কি দিব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, তাই তো? কত টাকা? ইন্টারেস্টের টাকা দ্বারা, তাই না? আচ্ছা, এবার আসেন ন্যারেশন লিখবেন না? ন্যারেশন কি লিখবেন? ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট এক্সপেন্স পেড, ইন্টারেস্ট পেয়েবল ফর জানুয়ারি 2023, তাই না? 2023-এর যে জানুয়ারি ইন্টারেস্ট আছে সেটা কি? পেয়েবল। এখন ডেসক্রিপশন দেখেন, আমি এখানে সিলেক্ট করব, তাহলে অটোমেটিক্যালি লেখাটা চলে আসবে। এই যে দুইটা কলাম আছে, ডিফল্ট ন্যারেশন, মানে এই ন্যারেশনটা এই জার্নালে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে পোস্টিং করে দিব। তাহলে কি হলো, আমার ব্যাংক লোনটা বেড়ে গেছে, তাই না? এখন কি ব্যাংক লোনটা বেড়ে গেছে। এখন আমি স্পেন্ড মানি দিব। স্পেন্ড মানি দিয়ে আমি টাকাটা পরিশোধ করব মেট্রো ব্যাংক থেকে। মেট্রো ব্যাংক থেকে টাকাটা পরিশোধ করব কয় তারিখ? 1/2023। আচ্ছা, আপনি যে কারো নাম দিতে পারেন, যদি মালিক হয় মালিকের নাম দিবেন। দিব ইন্টারেস্ট পেইড ফর জানুয়ারি 2023। আচ্ছা, কি লিখবেন? আচ্ছা, কোয়ান্টিটি একটা, আর ইউনিট প্রাইস কত হবে এবার ইনস্টলমেন্টের অ্যামাউন্ট দ্বারা, তাই না? 13,588.16। ওকে, অ্যাকাউন্টটা কি হবে বলেন তো? অ্যাকাউন্টটা কি দিব? ব্যাংক লোন। আবার অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে না, ব্যাংক লোন। তাহলে এবার আমরা একটু চেক করব চার্ট অফ অ্যাকাউন্টে কি, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে চেক করলে তো বুঝতে পারবো। লায়াবিলিটিতে চলে যাই। লাস্ট ব্যালেন্স কত? 4,38,474.34। 4,38,474.34, তাই না? তাহলে প্রথমটা কি করলাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা সেটা দিয়ে আমরা একটা জার্নাল দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। তারপরে যে ইনস্টলমেন্টের অ্যামাউন্ট আছে সেটাকে দিয়ে আমরা একটা স্পেন্ড মানি করব, কারণ আমরা যেহেতু ব্যাংক পাচ্ছি না, তাহলে স্পেন্ড মানি ব্যবহার করে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। আর এই যে ইনস্টলমেন্টের অ্যামাউন্ট দিয়ে তখন চার্ট অফ অ্যাকাউন্টে দিবেন কোনটা? ব্যাংক লোন, ঠিক আছে? দেওয়ার পরে এন্ডিং ব্যালেন্সটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। এখন কোন মাস চলে? জুলাই। জুলাই। এই যে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত, এই যে 31টা পর্যন্ত, হ্যাঁ, এ পর্যন্ত, ঠিক আছে? মানে 31টা জার্নাল, 31টা স্পেন্ড, মানে অনেক কম দিছি। তাহলে এভাবে করে আপনারা ব্যাংক লোনের কাজটা ইয়ে করবেন। আমরা কুইক বুকস এর সাথে ডেক্সটের কানেকশন দেখছিলাম, তাই না? ডেক্সটাই কিভাবে কানেকশন করে, ঠিক আমি আরেকটা সফটওয়্যার দেখাবো হাফডগ এর সাথে জেরো কিভাবে কানেক্ট করে। ঠিক সিমিলার ভাবেই আমাদের যখন অনেক ধরনের বাল্ক কোয়ান্টিটিতে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট থাকবে, সেগুলাকে আসলে সরাসরি যাতে আমরা জেরোতে আনতে পারি সেজন্য আর কি। এখন হাফডগও সেম, হাফডগ ডেক্সট, ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো সেম সফটওয়্যার। এখন আমরা জেরোর সাথে কানেক্ট করে দেখি। এখন ডেক্সটের সাথেও সিমিলার ভাবেই জেরোতে কানেক্ট করা যায়, এন্ড হাফডগের সাথে আপনি চাইলে কুইক বুকসকেও কানেক্ট করতে পারেন, ঠিক আছে? সব ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার এখানে তারা অ্যাপ্রুভাল দেয়। ওকে, তাই সর্বপ্রথম আমরা গুগলে হাফডগ লিখে যখন সার্চ করব, তখন এখানে দেখাচ্ছে হাফডগ ইনকর্পোরেশন সফটওয়্যার কোম্পানি। এটার প্যারেন্ট কোম্পানি অর্গানাইজেশন কিন্তু জেরো, মানে এটার প্যারেন্ট কোম্পানি কি? জেরো, ঠিক আছে? তারপরে হাফডগে ক্লিক করার পরে এখানে ট্রাই হাফডগ ফর ফ্রি,
ঠিক ওই যে ডেক্সটের মতোই 14 দিনের আপনার একটা ফ্রি ট্রায়াল ভার্সন দিবে, দেওয়ার পরে সেটা শেষ হয়ে যাবে। আপনার ওই জিমেলে একবারই তারা দিবে, হ্যাঁ। তারপর ফ্রিতে ক্লিক করার পরে সাইন আপ উইথ ইমেইল, ইমেল দিয়ে সাইন আপ করবেন। এখানে হইতেছে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আর একটা হইতেছে অ্যাকাউন্টেন্ট যে ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে, ঠিক আছে। ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে সে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, কোম্পানি নেম, কান্ট্রি, পোস্ট কোড, তার ইমেইল, এগুলা দিয়ে কি পাসওয়ার্ড দিয়ে সে কি করবে, সেট করবে। তারপর নিচে সে দিতে পারে আই ওয়ার্ক ফর বুক কিপিং অর অ্যাকাউন্টিং ফার্ম, মানে আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যাকাউন্টিং ফার্ম ইয়েতে থেকে থাকে তাহলে সে এখান থেকে ইয়েস অথবা নো, দুইটার যে কোনোটা সে দিয়ে দিবেন। তারপরে ইমেলে আপনার একটা ইমেল চলে যাবে, ইমেলে যাওয়ার পরে সেখান থেকে ভেরিফিকেশন করবেন সিমিলার ভাবে, তারপরে এসে লগ ইন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এইটা হইতেছে হাফডগের ইন্টারফেস, এই যে হাফডগের ডিজাইন, ঠিক আছে। হাফডগের ইন্টারফেস, এটাকে হাফডগের ড্যাশবোর্ডও বলা হয়। এখন হাফডগের ড্যাশবোর্ড, এই যে এখানে তারা প্র্যাকটিস করার জন্য একটা ইয়ে দিয়ে থাকে, মানে একটা ফাইল তারা দেয় প্র্যাকটিস করার জন্য, কিভাবে জিনিসটা কাজ করে সেটার জন্য আমরা দেখবো। তারপরে দেখেন হাফডগের সাথে জেরো কানেক্ট, কুইক বুকস এর, বিল.com, তারপরে হয়তো শেয়ার ফাইল, এগুলো অনেক সফটওয়্যার আছে, মানে আর কি ক্লাউড অ্যাকাউন্টিং বেস বা ক্লাউড বেস সফটওয়্যার আছে, তাদের সাথে হাফডগের কানেক্ট করা যায়। তারপরে আসেন ইউজারে, যদি আমি ক্লিক করি ইনভাইটে ইউজার, মানে আপনার ক্লায়েন্ট সে যখন হাফডগকে সাবস্ক্রিপশন করে নিবে সে আপনাকে এইখানেই ইনভাইট পাঠাইতে পারে। মানে সে যে ডকুমেন্ট গুলো দিবে না, আপনাকে তো এখানে চেক করতে হবে, তো আপনাকে ইউজার থেকে সেই ইনভাইটে ইউজার দিতে হবে, ঠিক আছে। ইনভাইটে ইউজার দিবে, তারপর অর্গানাইজেশন সেটিংস এর মধ্যে আপনার ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম, কারেন্সি, তার ডেট ফরম্যাট, এগুলো দেওয়া থাকবে। তারপরে হইতেছে বিলিং সাবস্ক্রিপশন, এই যে 30 দিনের ট্রায়াল দেওয়া আছে, 30 দিন পরে সেটা কি শেষ হয়ে যাবে ট্রায়াল ভার্সন। এরপরে প্রোফাইল এন্ড সিকিউরিটি, এখানে আপনার ক্লায়েন্ট তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো সব কিছুই সে করে নিবে। তারপরে আসেন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের মধ্যে এখান থেকে আমরা কি চাচ্ছি, জেরোতে কানেক্ট করার জন্য চাচ্ছি, তাই না। ইন্টিগ্রেশন থেকে জেরোতে কানেক্ট করব। কানেক্ট করলে অবশ্যই বাম পাশে জিরো অ্যাকাউন্ট ওপেন রাখবেন, মানে জিরো যে কোম্পানির সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেই কোম্পানিটা বামের আরেকটা ট্যাবে ওপেন রেখে দিবেন, তাহলে সরাসরি কানেক্ট হবে। এই যে দেখেন কানেক্টেড টু সন সলিউশন, সন সলিউশনের সাথে কি সরাসরি কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পরে আপলোডেড ডকুমেন্ট, এই যে এখান থেকে আপলোডেড ডকুমেন্ট, ডকুমেন্ট জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, পিডিএফ হইতে পারে, যে কোনো কিছুই আপনি এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে পারেন। এই যে ব্রাউজ করলাম, করার পরে দেখেন এখানে একটা বাম পাশে ডেমো ইনভয়েস তারা দিয়ে দিছে, ডেমো ইনভয়েস, আমরা ইনভয়েসটা দেখার চেষ্টা করব। এই যে এখানে হচ্ছে ইনভয়েসের চেহারা বা চিত্র, আর ডান পাশে এটা হইতেছে আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ডান পাশ থেকে ফিল আপ করে করে আমি এখান থেকে যাব। দেখেন ফক্স গ্লোব স্টুডিও, ঠিক আছে, সাপ্লায়ারের নাম, এই যে ফক্স গ্লোব স্টুডিও, ডকুমেন্ট টাইপটা কি ইনভয়েস, তার ডেট এখান থেকে দিবেন, টোটাল অ্যামাউন্টটা এখান থেকে হিসাব করে দিতে হবে জিবিপি তে, ট্যাক্স রেটটা কত পার্সেন্ট এখান থেকে ট্যাক্স রেট দিতে হবে। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, যে ট্যাক্স রেট আপনি এখানে দিতে চাচ্ছেন অবশ্যই যে কোম্পানিতে কানেক্ট করছেন সেই কোম্পানিতে ওই ট্যাক্স রেট থাকতে হবে, নাহলে কিন্তু শো করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যাক্স রেট এই যে সাব টোটাল কত 1250 জিবিপি, তার ট্যাক্স এই যে 250, সাব টোটাল এই যে 1250, 250, টোটাল অ্যামাউন্ট কত 1500, এই যে দেখেন 1500, মানে মাঝখানেরটার প্রিভিউ দেখবেন, ডান পাশে গিয়ে সেটা ফিল আপ করবেন, ঠিক আছে। করার পরে এখান থেকে আরেকটু নিচে স্ক্রল করে আসলে ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কি কোথায় যাচ্ছে সেটা, জিরোতে যাবে, যেটা আপনি কানেক্ট করছেন, সেভ কনফিগারেশন, পাবলিশ অ্যাজ, পারচেজ, ড্রাফট, এগুলো প্রত্যেকটা জিনিস এখান থেকে ঠিকঠাক মতো দিয়ে, লাইন আইটেম, এখানে একটা আইটেম আছে বিধায় একটা সিঙ্গেল লাইন, যদি দুইটা থাকতো দুইটা দিতাম, তার অ্যাকাউন্টের কোড নাম্বার, এগুলো সবকিছু দিয়ে পাবলিশ করে দিলেই সেখান থেকে এই যে কোথায় চলে আসছে সেটা জিরোতে চলে আসছে, ঠিক আছে। মানে আপনার তাহলে কাজটা কোথায়, এই যে ওভারভিউতে আসার পরে যখন আপনি আবার ওপেন করবেন দেখেন সেই জিনিসটা বাম পাশে কিন্তু দেখাচ্ছে, শো করতেছে না, ডান পাশে সেই জিনিসটা দেখাচ্ছে। আপনি চাইলে আবারও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এমন না যে আর চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখন তাহলে আপনার একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার অন্য দেশের ক্লায়েন্টের সাথে কাজটা কোথা থেকে শুরু, কোথা থেকে শুরু, ক্লায়েন্ট আপনাকে ইনভাইট পাঠাবে, তাই না। ক্লায়েন্ট সব ধরনের কাজ করে নিবে, এই যে ইনভাইট ইউজার, এখান থেকে আপনাকে কানেকশন সে পাঠায় দিবে। তারপরে আপনার সে কানেক্ট করার পরে আপনার এখান থেকে সে কি করবে, সব ফাইলগুলো সে আপলোড করে দিবে। দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার কাজ, আপনি
যে ফাইলটা সে যদি ইনভয়েস করে থাকে, ইনভয়েসটা দেখে ডান পাশে আপনি ঠিক মতো ইম্পোর্ট দিবেন। যদি বিল থাকে বিল দিবেন, এক্সপেন্স থাকে এক্সপেন্স, মানে সে যেই ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপলোড করবে সেটা দেখে আপনি আপনার এখানে সঠিকভাবে দিয়ে ফিল আপ করে দেন পাবলিশ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, জিরোতে গিয়ে সরাসরি চলে আসবে। ঠিক আছে, বাল্ক কোয়ান্টিটি মানে অনেক ডকুমেন্ট, সেটাকে আপনি চাইলেও কি এক্সেলে নিতে গেলেও অনেক ধরনের অনেক কাজ করতে হবে। এই হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্যই এই যে থার্ড পার্টি যে সফটওয়্যার ডেক্স বলেন বা হাফডক বলেন, এই সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় যাতে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা যাতে খুব সহজেই নিয়ে আসা যায়, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। ঠিক আছে, তারপরে আমরা এই পর্যন্ত দেখছি। এরপরে জার্নাল এন্ট্রি আমি দিতে বলছি। জার্নাল এন্ট্রি আপনারা তো ওই যে জার্নাল এন্ট্রি দিবেনই তো, দিবেন না? ওই যে লোন অ্যামোর্টাইজেশনে জার্নাল এন্ট্রি দিবেন না? তাহলে তো জার্নাল এন্ট্রি হয়ে যাচ্ছে। তারপর পেরোলের জার্নাল, যেটা আপনাদের কুইক বুকসে যেভাবে পেরোলের জার্নাল দেখাইছিলাম না, ঠিক ওইভাবে পেরোলের জার্নাল গুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে পেরোলের যে জার্নালটা, প্রথমত হচ্ছে আপনাকে পেবলের জন্য বা ডিউ ডেটের জন্য আপনাকে জার্নাল দিতে হবে। তারপরে হচ্ছে পেমেন্টের জন্য দুইটা জার্নাল দিতে হবে। ঠিক আছে, পেমেন্টের জন্য দুইটা জার্নাল দিতে হবে। আর পেরোল জিনিসটা যদি আমি বাদ দিই, আচ্ছা পেরোল নিয়ে এখানে একটু কথা বলি। আমরা এই অ্যাকাউন্ট ওপেন করছি কি ইউকের জন্য না? ইউকের জন্য ওপেন করছি। ইউকের জন্য পেরোল অপশনটা এখানে আছে। যদি ইউএস এর জন্য করতাম পেরোল অপশনটা পাইতেন না। তাহলে পেরোলটা কিভাবে আনতে হইতো, মানে এই জেরোর পেরোল কুইকবুকস এর পেরোলের মতো আলাদা জায়গায় কাজ করে এসে দিন আপনাকে বুক কিপিং করতে হইতো। ঠিক আছে, এই যে কাজটা বা এই অন্যখানে করতে হবে সেটার জন্য আরেকটা সফটওয়্যার আছে, গাস্টো। আমি মাঝে মধ্যে কাজ করি গাস্টো পেরোল। এই যে ইমেজে যাই, এই যে গাস্টো পেরোল সফটওয়্যার। ঠিক আছে, এই যে ওইখান থেকে পেরোল সবকিছু আপনাকে করে এসে এইখানে আপনাকে কাজ করতে হবে। ভাই কুইক বুকস এরও কিন্তু আলাদা পেরোল সফটওয়্যার আছে, তাই না? কুইক বুকস পেরোল নামে আলাদা সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করে এসে সেটার আপনি জার্নাল এন্ট্রি আপনি এখানে দিচ্ছেন। ঠিক এখানেও তাই। ঠিক আছে, আপনার এইখানে অপশনটা হয়তো দেখতেছেন যে পেরোল, এই অপশনটা এখানে আছে। আপনাদের যে প্রজেক্টটা দিছি না সেটা ইউএসএ, দেখবেন যে ইউএসএ টা যখন সেট করতে যাবেন তখন আর এখানে পেরোল আসতেছে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কারণ ইউএসএ যারা তারা জেরোর সাথে সরাসরি পেরোলে কাজটা করতে পারে না, তাদেরকে গাস্টো পেরোল সফটওয়্যার দিয়ে কানেকশন করায় তারপরে কাজটা করতে হয়। ঠিক আছে, দিন শেষে আপনার পেরোলের কাজ কোনো ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার সেটা ইন্ডিভিজুয়াল করতে পারে না, তাকে আরেকটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন আছেই, আপনি যে সফটওয়্যারই যান না কেন। ঠিক আছে, অন্য সফটওয়্যার আপনার কাজ করে এসে দেন আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে সেটা বুক কিপিং করতে হবে। কুইকবুকে তো আমরা পেরোলের এখানে পেরোলের মিটিং করব। সেম ভাবে জানাল, জানাল এটি দিয়ে দিতে হবে। আর যেগুলো ওই যে ব্যাংক ব্যবহার করে টাকা পে করতেন না, সেগুলোর জন্য স্পেন্ড মানি ব্যবহার করবেন, এটাই। ঠিক আছে, ওকে। তারপরে আসেন বাজেট। বাজেটটা যদি আমরা দেখতে যাই, বাজেটের জন্য কুইকবুকস এর আলাদা একটা প্যানেল ছিল, তাই না? জিরোতে সেই প্যানেলটা নাই, সেটা আমরা পাবো হচ্ছে রিপোর্ট সেকশনে চলে যাই। আমরা এখানে গিয়ে সার্চ করব বাজেট। দেখেন বাজেটটা তিনটা ক্যাটাগরির আছে, চারটা আছে। বাজেট সামারি, আচ্ছা ওল্ড ভার্সন নিউ ভার্সন, আচ্ছা আগের ভার্সন ছিল। তারপর বাজেট ম্যানেজার, তারপর বাজেট ভেরিয়েন্স। তাহলে বলেন আপনারা কোনটা করবেন, বাজেট সামারি, বাজেট ম্যানেজার না বাজেট ভেরিয়েন্স? এখানে কিন্তু লেখাই আছে বাজেট সামারি মানে কি, আপনি যে বাজেটটা ক্রিয়েট করতেছেন সে জাস্ট শো করা। আর বাজেট ম্যানেজার হচ্ছে ক্রিয়েট বাজেট টু মনিটর বিজনেস পারফরমেন্স এগেইনস্ট ইওর গোল, তাই না? তাহলে আপনাকে করতে বাজেট ম্যানেজার। আর বাজেট ভেরিয়েন্সটা কি, কম্পেয়ার ইওর অ্যাকচুয়াল ফিগার উইথ বাজেটেড ফিগার টু ট্র্যাক বিজনেস পারফরমেন্স, তুলনা করার জন্য আপনার বাজেট ভেরিয়েন্স। তাহলে আপনাকে করতে হবে কি বাজেট ম্যানেজার, তাই তো? এই দেখেন বাজেট ম্যানেজার, এইখানে সকল ডাটাগুলো চলে আসছে। ঠিক আছে, আপনার ওই সাল পর্যন্ত আপনি কি করতে যাচ্ছেন, ওভারঅল বাজেট না কোন টাইপের বাজেট, আপনি এখান থেকে নিউ বাজেটে গিয়ে সেটার নাম দিয়ে দিতে পারেন। তারপরে স্টার্ট ডেট, কবে থেকে স্টার্ট হবে,
সেই স্টার্টিং ডেটটা দিয়ে দিতে পারেন। ধরলাম জানুয়ারির 25 থেকে স্টার্ট হবে, 3 মাস করে করবেন অ্যাকচুয়াল। আচ্ছা, দিয়ে আপডেট দিলাম, 12 মাসেরটাই আমি দিলাম, জানুয়ারি থেকে শুরু করে। এই যে এই অপশনটা কিন্তু অনেক সময় এদিক হবে না, দেখেন, এটার জন্য আপনাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে। এই দেখছেন, অপশনটা আসবে না, এই যে দেখেন ওই বাটনের মানে আর কি পিছনে চলে গেছে। ঠিক আছে, এখন ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে সিম্পল দেখাই। ধরেন এই যে এপ্রিল, এপ্রিলে আপনি চাচ্ছেন সেল হবে হচ্ছে 20,000। ঠিক আছে, এই যে রো অ্যামাউন্টটা আছে সেটাকে যদি আপনি ক্লিক করেন, এইখানে দেখেন খুব মজার ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা কুইক বুকসে ছিল না, আমাদের ম্যানুয়ালি কাজ করতে হতো। এখানে প্রথমে বলা আছে অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট টু ইচ মান্থ, মানে আপনি কি চাচ্ছেন প্রতি মাসেই 20,000 হবে এপ্রিলের পর থেকে। তারপরে বলছে অ্যাডজাস্ট বাই ইচ মান্থ, প্রতি মাসে আপনি অ্যাডজাস্ট কত করবেন। ধরেন আমি প্রথমে ফিক্সড অ্যামাউন্টটা দিই, তাহলে অ্যাপ্লাই করলে কি হবে, প্রতি মাসে 20,000 হয়ে যাবে, গেছে না বাকি যে মাসগুলো আছে। আবার আমি ক্লিক করি, দেখেন অ্যাডজাস্ট বাই ইচ মান্থ, প্রতি মাসে ধরলাম -200, প্রতি মাসে 200 করে কমবে। তাহলে 20,000, পরের মাসে কত হবে 19,800, পরের মাসে কত হবে 19,600, এইভাবে করে কি 200 কি মাইনাস হয়েছে। আপনি যদি প্লাস দিতেন তাহলে কি প্লাস হয়ে ইনক্রিজ হইতো, তাই না। এবার আপনি চাইলে অ্যাডজাস্টও করতে পারেন, প্রতি মাসে আপনি ধরলাম 2% করে অ্যাডজাস্ট করবেন। তাহলে 20,000-এর 2% কত, 400 না। তাহলে 20,000 2% করে পরের মাসে কত হইতেছে 20,400, এরপরে মাসে আবার 2% করে 20,808, এভাবে করে কি পার্সেন্টেজ বাড়তেছে, যেটা কুইক বুকসে ছিল না। কুইক বুকসে আমরা কি ম্যানুয়ালি হাতে ধরে ধরে করতাম। আর জিরোতে এখানে ওই তীর চিহ্নর ওইখানে ক্লিক করা মাত্রই আপনাকে 3টা অপশন দিচ্ছে, আপনি কি ওই অ্যামাউন্টটা ফিক্স রাখতে চাচ্ছেন, নাকি আপনি কোথাও অ্যাডজাস্ট করতে যাচ্ছেন, নাকি পার্সেন্টেজ আকারে করতে চাচ্ছেন। ঠিক আছে, ঠিক এখানেও কুইক বুকস এর মধ্যে কাজ দিব, যে বাজেটটা করে আপনারা কি করবেন, এক্সপোর্ট করে নিবেন। ঠিক আছে, পিডিএফ এ করে নিবেন, এই যে পিডিএফ তো না, সিএসভি তে আর কি, সিএসভি তে করে আপনারা ইয়ে করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ সিএসভি রিপোর্টটা দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আপাতত বললে শেষ নাকি।